সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সাবধানে আছো এবং নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। করোনাকালীন এই সময়ে তোমরা নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং ঘরে থেকে তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই আজকের এই ক্লাস। তোমরা জানো এর আগে আমাদের 3টি ক্লাস হয়েছে রাজনৈতিক ভূগোলে। আজ চতুর্থ ক্লাসে আমরা কথা বলবো রাষ্ট্র নিয়ে। তো রাষ্ট্র নিয়ে কথা বলবার আগে আমরা একটু জেনে নেব যে গত ক্লাসে আমরা কি নিয়ে কথা বলেছি বা গত ক্লাস থেকে আমরা কি কি শিখেছি। তো গত ক্লাসে আমরা শক্তিসাম্যের সংজ্ঞা জেনেছি, শক্তিসাম্য কি সে বিষয়ে ধারণা লাভ করার চেষ্টা করেছি। শক্তিসাম্যের বৈশিষ্ট্য জেনেছি, শক্তিসাম্যের প্রকারভেদ ছিল, সেই প্রকারভেদগুলো আমরা জানবার চেষ্টা করেছি। শক্তিসাম্য রক্ষার উপায় বা পদ্ধতি জেনেছি এবং একই সাথে বর্তমান বিশ্ব প্রেক্ষিতে শক্তিসাম্য বিশ্লেষণ করেছি। শক্তিসাম্যের বিশ্লেষণ করতে গিয়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা যুদ্ধের অবতারণা করেছি। সেখানে কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যুদ্ধেও পরাশক্তিগুলো কিভাবে ইনভলভ হয়েছে এবং শক্তিসাম্য রক্ষা করার চেষ্টা করেছে। পরবর্তীতে আমরা বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বাশার আল আসাদের উদাহরণ নিয়ে এসেছি, সিরিয়ার উদাহরণ এসেছে সেখানে। সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং জানবার চেষ্টা করেছি, সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আমরা আজকের ক্লাসে কি কি শিখবো বা কি কি জানবো, বা আজকের ক্লাসের পর আমরা কি কি বিষয় সম্পর্কে ধারণা লাভ করব, সে বিষয়গুলো নিয়ে একটু জেনে নিই। প্রথমে যেহেতু রাষ্ট্র নিয়ে আমরা কথা বলবো, সেহেতু রাষ্ট্রের সংজ্ঞা আমরা অবশ্যই জানবো। এরপর রাষ্ট্রের উপাদান। রাষ্ট্র বেশ কিছু উপাদান নিয়ে গঠিত এবং সেসব উপাদান যদি কোনো রাষ্ট্রের ক্ষেত্রে বা কোনো দেশের ক্ষেত্রে, কোনো অঞ্চলের ক্ষেত্রে না থাকে, সবগুলো যদি না থাকে, সেই অঞ্চলকে বা দেশকে কিন্তু আমরা রাষ্ট্র বলবো না। তো সেগুলো আমরা দেখব। একই সাথে রাষ্ট্র সম্পর্কিত ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান দুটি বিষয় কিন্তু আলোচনা করে রাষ্ট্র নিয়ে। তো রাষ্ট্র ভূগোলবিদদের কাছে একটু অন্যভাবে প্রাধান্য পায়। এখানে আমরা রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্য যেগুলো দেখব, সেগুলো কিন্তু ভৌগোলিক প্রেক্ষাপটকে প্রাধান্য দিয়েই আমরা আলোচনা করব, যেটি আসলে রাজনৈতিক ভূগোলের অন্যতম আলোচ্য বিষয়। সেগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রের অবস্থান বা লোকেশন, আমরা জানি রাষ্ট্রের আকার বা এরিয়া আমরা দেখব। এরপর রাষ্ট্রের আকৃতি বা শেপ, রাষ্ট্র দেখতে কেমন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং জানবার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব রাষ্ট্রের সংজ্ঞার্থ। রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে এরিস্টটল বলেছেন, রাষ্ট্র হলো কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি, যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন। তার মানে এখানে অ্যারিস্টটল কিন্তু একটি বিষয়ের অবতারণা করেছেন এখানে, যেটি তিনি পৃথিবীর যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোকে কিন্তু পরিবারের সাথে তুলনা করেছেন। রাষ্ট্র কয়েকটি পরিবারের সমন্বয়ে গঠিত, এরকম একটি বিষয়ের অবতারণা করেছেন এখানে। এবং সেখানে কিন্তু পরিবার এবং গ্রাম, এই দুটো বিষয়কে এখানে নিয়ে এসেছেন। এবং এই রাষ্ট্র গঠনে প্রধান যে উদ্দেশ্য, তিনি সেটি ব্যাখ্যা করতে গিয়ে বা বলতে গিয়ে বলেছেন স্বয়ংসম্পূর্ণ জীবনের কথা। তার মানে অ্যারিস্টটলের যে রাষ্ট্র ধারণা বা রাষ্ট্র সম্পর্কিত ধারণা,
সেটি কিন্তু আমরা বলতে পারি অনেক পুরনো এবং রাষ্ট্র গঠনের প্রারম্ভিক যে বিষয়গুলো এখানে প্রাধান্য পেয়েছিল সেই বিষয়গুলোকে কিন্তু অ্যারিস্টটল এখানে তার সংজ্ঞায় তুলে ধরেছেন। একই সাথে অ্যারিস্টটল কিন্তু আরো বলেছেন মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু। তার মানে প্রতিটি মানুষকেই তিনি রাষ্ট্রের সাথে তুলনা করেছেন বা সমাজের অন্তর্ভুক্ত বিবেচনা করেছেন। এরপর যদি আমরা উইলসনের সংজ্ঞা দেখি তাহলে দেখব কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে সংগঠিত কোনো জনবসতি হলো রাষ্ট্র। তার মানে এখানে উইলসন কিন্তু ভৌগোলিক বিষয়ের অবতারণা করেছেন, যে ভূখণ্ডের বিষয়টি তিনি এখানে নিয়ে এসেছেন। একই সাথে আইনের মাধ্যমে ওই ভূখণ্ডে বসবাসকারী জনগোষ্ঠীকে কিন্তু বা যে জনবসতি গড়ে ওঠে সেটিকে কিন্তু তিনি রাষ্ট্র বলবার প্রচেষ্টা করেছেন। এরপর যদি আমরা দেখি অধ্যাপক লাস্কি বলেছেন রাষ্ট্রের অস্তিত্ব জনগণের সর্বাধিক সামাজিক কল্যাণ সাধনের জন্য, মানুষের আচার আচরণের ঐক্য সাধনের মধ্যে রাষ্ট্রের কার্যাবলী সীমাবদ্ধ। তার মানে অধ্যাপক লাস্কি এখানে একটি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন, সেটি হলো সামাজিক কল্যাণ। তার মানে রাষ্ট্র সামাজিক কল্যাণ সাধন করবে, এটি কিন্তু অধ্যাপক লাস্কি খুব জোরালোভাবে উপস্থাপন করেছেন এখানে। এছাড়াও তিনি মানুষের আচার আচরণের ঐক্য সাধনের যে বিষয়টি রয়েছে যেটিকে রাষ্ট্রের মূল কাজ হিসেবে তিনি বিবেচনা করেছেন। তার মানে এখানেও কিন্তু আইন এবং শৃঙ্খলার যে বিষয়টি সেই বিষয়টির অবতারণা অধ্যাপক লাস্কি করেছেন। এরপর যদি আমরা দেখি ভূগোলবিদ রার্জেল কি বলেছেন রাষ্ট্র সম্পর্কে। রার্জেল মনে করেন রাষ্ট্র হচ্ছে ভূভাগের এবং মানব গোষ্ঠীর এমন একটি অংশ যা একটি নির্দিষ্ট স্বতন্ত্র আদর্শের ভিত্তিতে সংগঠিত অখণ্ড একক বিশেষ। তার মানে কি, রাষ্ট্র এখানে তিনি ভূভাগের কথা বলেছেন এবং মানব গোষ্ঠীর সমন্বয়ের কথা বলেছেন, এবং এখানে তিনি যে বিষয়ের ভিত্তিতে রাষ্ট্র গঠিত হবে সেটিও তিনি স্পেসিফাই করেছেন, সেটি হলো আদর্শ। তার মানে রাষ্ট্র গঠন করতে গেলে সেই রাষ্ট্রের জনগণের মধ্যে এক এবং অভিন্ন একটি আদর্শ থাকবে, এবং সেই আদর্শের ভিত্তিতে কিন্তু একটি রাষ্ট্র গঠিত হবে যেটি তার মতে অখণ্ড একটি একক বিশেষ। তো এসব সংজ্ঞা দেখতে গিয়ে আমরা যেগুলো অথেন্টিক সংজ্ঞা আমরা দেখলাম সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে কিন্তু আমরা কয়েকটি বিষয়ের এখানে আমরা অবতারণা করেছেন তারা সবাই, সেটি কিন্তু আমরা বলতেই পারি, এবং সে অনুযায়ী আমরা কিন্তু আমাদের মতো করে রাষ্ট্রের একটি সংজ্ঞার্থ আমরা দাঁড় করাতে পারি। সেটি হলো রাষ্ট্র এমন এক ভৌগোলিক একক যেখানে জনগণ আইনের প্রতি আনুগত্যশীল থেকে বসবাস করে এবং তাদের প্রতিনিধিত্বশীল অংশের দ্বারা সে আইন নির্দিষ্ট হয়। তার মানে কি, রাষ্ট্রকে আমরা ভৌগোলিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে পারি, এবং সেখানে যে জনগণ বসবাস করবে তারা আনুগত্যশীল হবে আইনের ভিত্তিতে, যে আইন কিনা জনগণের যে প্রতিনিধিত্বশীল অংশ রয়েছে তারা সেটি ঠিক করবেন এবং সে অনুযায়ী জনগণ চলাচল করবেন বা রাষ্ট্রে বসবাস করবেন। হতে পারে সেটি নির্বাচিত প্রতিনিধি বা প্রতিনিধিত্বশীল যে অংশ সেটি নির্বাচিত হতে পারে অথবা অনির্বাচিত হতে পারে। তো তোমাদের কাছে নিশ্চয়ই রাষ্ট্রের সংজ্ঞা সেটি ক্লিয়ার হয়েছে। আমরা এখন রাষ্ট্রের যে উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। আমরা মুখ্য উপাদান এবং গৌণ উপাদান দুটি ভাগে ভাগ করব
উপাদানগুলোকে। তো প্রথমেই আমরা চারটি মুখ্য উপাদান যে রয়েছে রাষ্ট্রের বা এলিমেন্টস রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে রয়েছে নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র গঠন করতে গেলে কিন্তু নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন হয়। যদি নির্দিষ্ট ভূখণ্ড না থাকে, সেখানে যতই জনগণ থাক, সেটিকে কিন্তু আমরা রাষ্ট্র বলতে পারবো না। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ একটু বলি যে রোহিঙ্গারা যারা আমাদের দেশে এসে রয়েছে, তাদের কিন্তু জনগণ রয়েছে, তাদের মধ্যে হয়তো একাত্মতা বোধ রয়েছে এবং একই সাথে তাদের যে সাংস্কৃতিক যে একাত্মতা সেটিও রয়েছে, কিন্তু তাদের কিন্তু যে ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড, সেটি কিন্তু এখানে নেই। যে কারণে তাদেরকে কিন্তু আমরা, তারা চাইলেও কিন্তু রাষ্ট্র গঠন করতে পারবে না, বা তারা সেই জনসমষ্টিকে কিন্তু আমরা রাষ্ট্র বলবো না। সুতরাং রাষ্ট্র হতে হলে প্রথম যে ভৌগোলিক শর্ত বা রাষ্ট্রের উপাদানগত যে শর্ত রয়েছে, সেটি হলো তাকে অবশ্যই একটি নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী হতে হবে। এরপর তাদের স্থায়ী জনসমষ্টি থাকতে হবে বা পপুলেশন থাকতে হবে। এখানে স্থায়ী জনসমষ্টি এই কারণে বলা হচ্ছে, পৃথিবীর অনেকগুলো জায়গা রয়েছে বা স্থান রয়েছে। আমি একটু উদাহরণ দিয়ে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে অ্যান্টার্কটিকা মহাদেশ রয়েছে, সেখানে কিন্তু ভূখণ্ড রয়েছে, কিন্তু সেখানে নির্দিষ্ট জনগণ নেই, যে কারণে সেটি কিন্তু রাষ্ট্র নয়, বা সেখানে কিন্তু কোনো রাষ্ট্র গড়ে ওঠেনি। সেখানে কিন্তু অনেক রাষ্ট্র থেকে, তোমরা জানো, চায়না থেকে, ইউএসএ থেকে, জাপান থেকে অনেক সময় তাদের জনগণ সেখানে গিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করে যে সেখানে কোনো প্রাকৃতিক সম্পদ রয়েছে কিনা, কিন্তু তারা কিন্তু সেখানে স্থায়ীভাবে বসবাস করে না, এবং সে কারণে কিন্তু সেখানে রাষ্ট্র গড়ে ওঠেনি। সুতরাং রাষ্ট্র হতে হলে প্রথমে যে শর্ত, সেটি হলো নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। শুধু ভূখণ্ড থাকলে হবে না, সেখানে স্থায়ী জনসমষ্টিও থাকতে হবে। এরপর যেটি লাগবে সেটি হলো সরকার। যে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনগণ থাকলো, কিন্তু সেই ভূখণ্ডকে রক্ষা করার জন্য এবং জনগণকে একটি আইনের মধ্য দিয়ে সেই জনগণকে পরিচালনা করার জন্য কিন্তু সরকার অত্যাবশ্যকীয়, এবং সরকার ছাড়া সেটিকে আমরা রাষ্ট্র বলবো না। এরপর যদি আমরা দেখি সার্বভৌমত্ব, আমরা যদি সার্বভৌমত্বের কথা বলি, তাহলে অবশ্যই সেটিকে চরম একটি বিষয় বলবো, কারণ সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম, চূড়ান্ত, স্থায়ী ও অসীম ক্ষমতা প্রদর্শন করার যে বিষয়, সেটিকে কিন্তু আমরা সার্বভৌমত্ব বলছি। এখন একটি রাষ্ট্র তার ভূখণ্ডের মধ্যে জনগণের সমর্থন নিয়ে বা জনগণের যে চাহিদা রয়েছে সেই অনুযায়ী যদি রাষ্ট্রের মধ্যে তার যে কর্মকাণ্ড সেগুলো যদি স্বাধীনভাবে সেখানে ফলাতে না পারে, রাষ্ট্র যদি স্বাধীনভাবে তার কর্ম পরিকল্পনা যেটি রয়েছে সেটি যদি চালিয়ে যেতে না পারে, সেটিকে কিন্তু সার্বভৌমত্ব বলা যাবে না। তার মানে এটি একটি চরম ক্ষমতা। একটি ভূখণ্ডের মধ্যে, একটি রাষ্ট্রের মধ্যে, সেই রাষ্ট্রের সরকার এবং জনগণ যেটা বলবে, যেটা চাইবে, সেটা অবশ্যই জনগণের জন্য কল্যাণকর। সেটি কিন্তু সেই রাষ্ট্রের যে করবার ক্ষমতা, অসীম ক্ষমতা, সেখানে কারোর বাধা না দেওয়ার যে বিষয়, সেটি কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব। এবং সেই সার্বভৌমত্ব কিন্তু সবচেয়ে বড় উপাদান মনে করা হয় রাষ্ট্রের ক্ষেত্রে। সুতরাং এই চারটি বিষয়ের একটিও যদি অনুপস্থিত থাকে, সেটিকে কিন্তু আমরা রাষ্ট্র বলতে পারবো না। এখন আমরা দেখব যে রাষ্ট্রের গৌণ উপাদানগুলো কি কি। রাষ্ট্রের কিছু গৌণ উপাদান রয়েছে, এর মধ্যে রয়েছে স্থায়িত্ব। রাষ্ট্র কিন্তু কম বেশি রাষ্ট্রের স্থায়িত্ব থাকতে হবে, না হলে সেটিকে রাষ্ট্র বলা যাবে না। স্বাধীনতা ও সাম্য, সার্বভৌমত্ব যেমন থাকবে রাষ্ট্রের কোনো কিছু করবার চরম ক্ষমতা, একইভাবে রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের যে আইন অনুসারে
কোনো কিছু করবার বা আইনের মধ্য থেকে কোনো কিছু করবার যে স্বাধীনতা সেটি কিন্তু থাকতে হবে, এবং সেখানে সাম্যের একটি বিষয় থাকে। জনগণের, প্রতিটি জনগণের জন্য সুযোগের যে সমান যে অধিকার থাকে, সুযোগের সমতা যেটি আমরা বলি, সেটি কিন্তু থাকতে হবে। সেটি কিন্তু রাষ্ট্রের গৌণ উপাদানের মধ্যে পড়ে। এবং একই সাথে আরেকটি বিষয় যেটি বর্তমান বিশ্বের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো স্বীকৃতি। কোনো রাষ্ট্রের সরকার রয়েছে বা সবকিছু রয়েছে, সেখানে কিন্তু স্বীকৃতিটা অনেক সময় বৈশ্বিক যে রাষ্ট্রের স্বীকৃতি, সেখানে কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়ায় যে রাষ্ট্রের স্বীকৃতি যদি না থাকে, সেই রাষ্ট্রের সাথে কিন্তু অন্যান্য যে রাষ্ট্র রয়েছে স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলি কিন্তু কোনো ধরনের সম্পর্ক করতে চায় না। এর সবচেয়ে বড় উদাহরণ আমরা যদি বলি তাহলে দেখব তাইওয়ানের কথা। তাইওয়ানের কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি নেই, যে কারণে কিন্তু তাইওয়ানকে অনেক দেশে কিন্তু তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বা বাণিজ্যিক সম্পর্ক করতে চায় না, বরং তার চেয়ে চীনের সাথে তারা বাণিজ্যিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বেশি আগ্রহী হয়। তো এই আমাদের রাষ্ট্রীয় উপাদান, রাষ্ট্রের যে উপাদান রয়েছে সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে দেখি রাষ্ট্রের কার্যাবলীগুলো কি কি রয়েছে। তো রাষ্ট্রের কার্যাবলীগুলোর মধ্যে রয়েছে মুখ্য কার্যাবলী। আমরা কার্যাবলীকে দুই ভাগে অবশ্যই ভাগ করব। মুখ্য কার্যাবলী যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আগে কথা বলবো। দেশ বা সার্বভৌমত্ব রক্ষা, যেটি সার্বভৌমত্ব আমরা একটু আগে কথা বললাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য রাষ্ট্রের মুখ্য কাজ হলো সেই রাষ্ট্রের বা দেশের জনগণের জন্য এবং দেশকে, রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য সেই রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেটি, সেটিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু ওই রাষ্ট্রের। এবং একই সাথে দেশকে রক্ষা করার দায়িত্ব, বৈদেশিক শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবার যে দায়িত্ব, সেটি কিন্তু রাষ্ট্রের মুখ্য দায়িত্বের মধ্যে পড়ে বা মুখ্য কাজের মধ্যে পড়ে। এরপর অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা। রাষ্ট্রকে যেমন বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে হবে, একইভাবে রাষ্ট্রকে কিন্তু রাষ্ট্রের যে অভ্যন্তরীণ জনগণ রয়েছে, রাষ্ট্রের অভ্যন্তরীণ বা বিদেশি যে জনগণ রাষ্ট্রের মধ্যে অতিথি হিসেবে থাকে বা বিভিন্ন কর্মকাণ্ড করে, সেখানে কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। একই সাথে প্রশাসন পরিচালনা করা। রাষ্ট্রের কিন্তু অনেক অঙ্গ থাকে। তোমরা পরবর্তীতে কোনো ক্লাসে আমরা দেখব রাষ্ট্রের যে অঙ্গ রয়েছে, 3টি অঙ্গ রয়েছে, তার মধ্যে কিন্তু নির্বাহী বিভাগ রয়েছে। তো নির্বাহী বিভাগের কিন্তু সবচেয়ে বড় কাজ যে প্রশাসন পরিচালনা করা। একটি রাষ্ট্রের কি কি কাজ রয়েছে, সেই রাষ্ট্রগুলোকে কিন্তু এক্সিকিউট, সেই রাষ্ট্রের কার্যাবলীগুলোকে শুধু প্ল্যানে যদি আমরা রাখি তাহলে কিন্তু হবে না। সেই রাষ্ট্রের সেই কর্মকাণ্ড বা পরিকল্পনাগুলোকে কিন্তু ইফেক্টিভ করবার জন্য এক্সিকিউটিভ যে বডি রয়েছে তাদেরকে কিন্তু তাদের মাধ্যমে কাজ করা যেটি, সেটি কিন্তু রাষ্ট্রের মুখ্য দায়িত্বের মধ্যে পড়ে। একই সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা। রাষ্ট্রের যে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে কিসের ভিত্তিতে হবে, রাষ্ট্রের কোন কোন ক্ষেত্রে রাষ্ট্র অর্থনৈতিকভাবে উন্নতি করবার সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্র চিহ্নিত করে রাষ্ট্রে কিন্তু সেসব ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেই রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে, সেটি কিন্তু রাষ্ট্রের মুখ্য কার্যাবলী। এরপর রয়েছে আইন প্রণয়ন করা। রাষ্ট্র পরিচালনা করবার জন্য রাষ্ট্রের অভ্যন্তরে যে জনগণ রয়েছে বা নাগরিক রয়েছে, সেই নাগরিকের যে আচার আচরণ, সেটিকে একটি ফ্রেমের মধ্যে নিয়ে আসার জন্য, একটি আইনগত ভিত্তিতে নিয়ে আসবার জন্য যেটি প্রয়োজন সেটি হলো আইন। এবং এই আইন কিন্তু রাষ্ট্রকেই প্রবর্তন করতে হবে এবং প্রণয়ন করতে হবে। একই সাথে প্রয়োজন বোধে সেই আইনগুলোর সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন করতে হবে। এরপর বিচার কার্য পরিচালনা। আইনের ভিত্তিতে সেই রাষ্ট্রের অভ্যন্তরে যদি কোনো সমস্যা সংগঠিত হয় বা রাষ্ট্রের বিশৃঙ্খলা দেখা দেয় বা রাষ্ট্রের কোনো অংশ বা জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা যদি সংক্ষুব্ধ হয়ে রাষ্ট্রের কাছে বিচার প্রার্থনা করে, তাহলে কিন্তু রাষ্ট্রকে সেই আইনের বলে, রাষ্ট্রীয় আইনের বলে কিন্তু বিচার কাজ পরিচালনা করতে হবে এবং সমস্ত সমস্যার সমাধান করবার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। এরপর যেটি রয়েছে বহিরাষ্ট্রের সাথে সম্পর্ক। যে রাষ্ট্র যেটি রয়েছে
সেই রাষ্ট্র একা একা কোনো কাজ করতে পারবে না। সেই রাষ্ট্রের কিন্তু অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য যে উন্নয়ন রয়েছে সেগুলো করতে গেলে কিন্তু অবশ্যই সেই রাষ্ট্রটিকে অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। এবং বর্তমান বিশ্বে কিন্তু এই বহিরাষ্ট্র সম্পর্ক কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদের কাছে এবং সবার কাছে প্রতীয়মান হয়। এরপর উন্নয়ন পরিকল্পনা, যেটি বললাম যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটি রয়েছে সেটির জন্য একটি রাষ্ট্র কিভাবে উন্নতি সাধন করবে সেটির জন্য পরিকল্পনা প্রণয়ন করা কিন্তু রাষ্ট্রের অন্যতম কাজ। আমাদের দেশেও কিন্তু এটি হয়, বাংলাদেশে যেটি হয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা দেখি। তো এই ধরনের পরিকল্পনা রাষ্ট্রের মুখ্য কার্যাবলীর মধ্যে পড়ে। এরপর জানমালের যে নিরাপত্তা জনগণের, সেটি অবশ্যই রক্ষা করা এবং নিশ্চিত করা রাষ্ট্রের কাজ। এছাড়াও রয়েছে অধিকার রক্ষা, জনগণের যে অধিকার রয়েছে সাংবিধানিকভাবে জনগণ বা নাগরিক অধিকার রয়েছে নাগরিকদের, সেগুলো অধিকার রক্ষা করা কিন্তু রাষ্ট্রের মুখ্য কার্যাবলীর মধ্যে পড়ে। এখন আমরা গৌণ কার্যগুলি নিয়ে কথা বলি। রাষ্ট্রের গৌণ কার্যগুলির মধ্যে রয়েছে শিক্ষা। রাষ্ট্রে কিন্তু শিক্ষা নিশ্চিত করতে হবে জনগণের জন্য, সেটি কিন্তু রাষ্ট্রের অন্যতম কাজ। সামাজিক নিরাপত্তা, সামাজিকভাবে যেন কোনো একটি অংশ, সমাজের কোনো একটি অংশ বা দুর্বল অংশ যেন সবল অংশ দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় বা আক্রান্ত না হয়, সেই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রকে বিবেচনা করতে হবে। এরপর জনস্বাস্থ্য, রাষ্ট্রের যে জনগণের স্বাস্থ্য রয়েছে বা জনস্বাস্থ্য রয়েছে সেটির উন্নয়ন ঘটানো, এবং সেটি করতে গিয়ে রাষ্ট্রকে যদি হাসপাতাল তৈরি করতে হয়, চিকিৎসা শাস্ত্রের উন্নতি করতে হয়, বৈজ্ঞানিকভাবে সেখানে যদি গবেষণার প্রয়োজন হয়, যদি ডাক্তারের প্রয়োজন হয়, সেগুলো নিয়োগ দেওয়া, সব মানে জনস্বাস্থ্যের যত বিষয় রয়েছে সেগুলোকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে যে রাষ্ট্রের জনগণের যে স্বাস্থ্যের নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। যাদের আবাসন ব্যবস্থা নেই, যারা গৃহহীন বা ভূমিহীন আমরা যাদেরকে বলি, তাদেরকে কিন্তু তাদের জন্য আবাসের ব্যবস্থা করা, আবাসস্থলের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব, যেটি কিন্তু আমাদের বাংলাদেশে তোমরা জানো শুরু হয়েছে। এরপর শিল্পোন্নয়ন, শিল্পের উন্নয়ন ঘটানো, যেটি অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি অংশ। এরপর যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করা, সেটি করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিক কল্যাণ যেটি রয়েছে, শ্রমিকদের কল্যাণে রাষ্ট্রকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে আইন রয়েছে সেই আইনগুলোকে সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন করতে হবে। এখন আমরা রাষ্ট্রের পারিসরিক যে বৈশিষ্ট্য আমরা তিনটি দেখেছিলাম, তার প্রথম যেটি সেটি অবস্থান, সেটি নিয়ে আমরা কথা বলবো। অবস্থান বলতে তোমরা জানো যে একটি রাষ্ট্রের অবস্থান যেটি রয়েছে সেটি ভৌগোলিক অবস্থান বা পরম অবস্থান, সেটি নিয়ে আমরা প্রথমে কথা বলবো। আরো 2-3টি অবস্থান নিয়ে আমরা কথা বলবো। তো তোমরা যে রেখাটি এখানে দেখতে পাচ্ছ সেটি তোমাদের সাথে সেটির পরিচয় রয়েছে বা সেটির সাথে তোমাদের পরিচয় রয়েছে। এটি নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা থেকে উত্তরে দক্ষিণে যত যাব আমরা কিন্তু সূর্যের তাপ কম পাবো, এবং এটি কিন্তু এই যে সূর্যের তাপ পাওয়া বা না পাওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু এই যে অবস্থান রয়েছে, পরম অবস্থান রয়েছে, সেটির উপরে নির্ভর করে। এবং এখানে কিন্তু এই ভৌগোলিক অবস্থান সেটি কিন্তু প্রাকৃতিকভাবেই রাষ্ট্রগুলো পেয়েছে বা জন্মগতভাবে রাষ্ট্রগুলো পেয়েছে। তো তোমরা নিশ্চয় জানো এই নিরক্ষরেখা থেকে উত্তরে দক্ষিণে যত যাওয়া যায় সূর্যের তাপ তত কমতে থাকে। এটি কিন্তু আগের কোনো একটি ক্লাসে আমরা দেখেছি, এবং এই মানচিত্রেও কিন্তু সেটি দেখানো যাচ্ছে বা দেখানো হচ্ছে। সেটি হলো এই রেখা থেকে যত উত্তরে যাচ্ছি আমরা তাপমাত্রা কিন্তু অপেক্ষাকৃতভাবে কমছে। এবং দেখো যত উত্তরে যদি আমরা যাচ্ছি, বিশেষ করে এই যে গ্রিনল্যান্ড রয়েছে, তারপর রাশিয়ার উত্তর অংশ রয়েছে, ইউরোপের উত্তর অংশ রয়েছে, কানাডা রয়েছে, এইসব অঞ্চলে কিন্তু নেগেটিভ যে টেম্পারেচার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তাপমাত্রা সবসময় 0 ডিগ্রির নিচে থাকে বেশিরভাগ সময়। তো সেটি কিন্তু হয়েছে আসলে তার পরম অবস্থানের কারণে। এরপর যেটি রয়েছে আমরা একইভাবে যদি আমরা দেখি যে কৃষির জন্য যে সুইটেবিলিটি বা কৃষির জন্য যে
উপযুক্ত পরিবেশ সেটি কোথায় কোথায় রয়েছে, এটি কিন্তু তাদের যে পরম বা ভৌগোলিক অবস্থান রয়েছে তার সাথেই সম্পৃক্ত। এবং এখানে তোমরা নিশ্চয় আগেরটার সাথে যদি আমরা মিলাই তাহলে দেখব এখানে কিছু কিছু রাষ্ট্র রয়েছে যেখানে তাপমাত্রা কিন্তু আমরা আগেই বলেছিলাম যে কম, এইসব রাষ্ট্র এবং এইসব অঞ্চল কিন্তু আসলে কৃষির জন্য উপযুক্ত নয়। তো উপযুক্ত না হওয়ার কারণ কি? তাদের ভৌগোলিক অবস্থান বা পরম অবস্থান, এটির কারণে কিন্তু এইসব অঞ্চলে কৃষিকাজ সেটি কিন্তু ভালো হয় না। সুতরাং একটি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন এবং তার যে অর্থনৈতিক উন্নতি সেটিও কিন্তু নির্ভর করে যে সেই রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান বা পরম অবস্থানের উপরে। এরপর যদি আমরা দেখি উপকূলীয় ও মহাদেশীয় অবস্থান, এখানে তোমরা পৃথিবীর যে মানচিত্র দেখছো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু কিছু রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রগুলো কিন্তু অভ্যন্তরে রয়েছে, সেই রাষ্ট্রগুলোর সাথে কিন্তু উপকূল বা সমুদ্রের কোনো সংযোগ নেই। যেগুলোর সাথে সমুদ্রের সংযোগ নেই সেগুলোকে আমরা মহাদেশীয় অবস্থান বলছি, সেসব রাষ্ট্রের অবস্থানকে। আর যেগুলোর এই সাগরের সাথে বা সমুদ্রের সাথে বা জলরাশির সাথে যেসব রাষ্ট্রের সংযোগ রয়েছে সেগুলোকে আমরা উপকূলীয় অবস্থান বলছি। তো এরকম উপকূলীয় অবস্থান কিন্তু অনেক রয়েছে পৃথিবীতে, তোমরা নিশ্চয়ই জানো। তো সেখানে যদি আমরা একটু কয়েকটির উদাহরণ দিই তাহলে দেখব ইউনাইটেড নেশনস বা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যেটি আমরা বলি। দেখো তোমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম পাশের যে অংশ রয়েছে সেটি কিন্তু প্রশান্ত মহাসাগর এবং পূর্ব অংশে কিন্তু উত্তর আটলান্টিক মহাসাগর রয়েছে। প্রশান্ত মহাসাগর পূর্বে এবং পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগরের অবস্থান, এবং এখানে কিন্তু তাদের অ্যাক্সেসিবিলিটি রয়েছে বা তারা যেতে পারে। এই দুটি মহাসাগরের সাথে যে তাদের কানেক্টিভিটি বা তাদের যাতায়াত বা যোগাযোগের জন্য যে যাওয়ার ক্ষমতা সেটি কিন্তু তারা পেয়েছে, এবং এটির কারণে কিন্তু এই রাষ্ট্রগুলো অপেক্ষাকৃতভাবে অনেক বেশি শক্তিশালী হয়। আরো একটি উদাহরণ আমরা যদি দেখি, এখানে তোমরা নিশ্চয়ই এই রাষ্ট্রটি সম্পর্কে জানো, যেটিকে আমরা ইউকে বলি বা ইউনাইটেড কিংডম বলি, যেটিকে ব্রিটেন বলতো আগে, আমরা ইংল্যান্ড বলি এখনো। তো এটি কিন্তু এই ইউকে যেটি ইউনাইটেড কিংডম বা আমরা যুক্তরাজ্য যেটি বলছি সেটির যে বিষয় সেটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে এর সম্পৃক্ততা রয়েছে বা যুক্ত রয়েছে, অ্যাক্সেসিবিলিটি রয়েছে। আবার উত্তরে কিন্তু উত্তর সাগর যেটি সেটির সাথেও এর যে যোগাযোগ বা সহজে যাওয়ার যে বিষয় সেটি কিন্তু রয়েছে। তো এই কারণে কিন্তু এই অঞ্চলের রাষ্ট্রগুলো অনেক আগে থেকে কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা এক্সপ্লোর করেছে এবং বিভিন্ন অঞ্চলে গিয়েছে, সেখানে তারা কলোনি স্থাপন করতে পেরেছে এবং তারা কিন্তু পুরো বিশ্বে বলা চলে তারা তাদের আধিপত্য বিস্তার করেছে শুধু এই সামুদ্রিক অবস্থানের কারণে বা উপকূলীয় অবস্থানের কারণে। একই সাথে যদি আমরা ফ্রান্সের কথা বলি, পর্তুগালের কথা বলি, স্পেনের কথা বলি, এসব রাষ্ট্রগুলো কিন্তু একইভাবে তারা পৃথিবীতে তাদের শাসন ব্যবস্থা সেটি করতে পেরেছিল শুধু তাদের এই উপকূলীয় অবস্থানের কারণে। এরপর যদি আমরা দেখি কিছু দ্বীপ রাষ্ট্র রয়েছে, সেই দ্বীপ রাষ্ট্রগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আইসল্যান্ড রয়েছে, তারপর মোজাম্বিক রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, জাপান রয়েছে, এছাড়াও আরো এই যে মধ্য আমেরিকার যে দেশগুলো রয়েছে ক্যারিবিয়ান অঞ্চলে এই দেশগুলো কিন্তু রয়েছে। আমাদের কাছাকাছি যে রাষ্ট্র শ্রীলঙ্কা সেটিও কিন্তু দ্বীপ রাষ্ট্র। দ্বীপ রাষ্ট্রগুলোর ক্ষেত্রে যেটি সবচেয়ে বড় সুবিধা তাদের সেটি হলো এই রাষ্ট্রগুলো কিন্তু একটি বিষয়ে তারা নিশ্চিন্তে থাকে, সেটি হলো এই রাষ্ট্রগুলোর কে তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে সীমানা সম্পর্কিত যে সমস্যা বা টেনশন সেটি কিন্তু এই দ্বীপ রাষ্ট্রগুলোর নেই। বিশেষ করে তাদের যে স্থল সীমানা সেটি নিয়ে কিন্তু তাদের চিন্তার কোনো কারণ থাকে না, যেহেতু তাদের সাথে অন্য কোনো রাষ্ট্রের সরাসরি
স্থল সীমানা নিয়ে, যদিও জল সীমানা নিয়ে বা সমুদ্র সীমা নিয়ে তাদের সাথে হয়তো সমস্যা থাকে, যেটি কিন্তু খুব বেশি তীব্র আকার ধারণ করে না কোনো সময়, যতটা আমরা দেখি স্থল সীমার ক্ষেত্রে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে এই দ্বীপ রাষ্ট্রগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা তারা কিন্তু সীমানাগত যে সমস্যা, সেই সমস্যাগুলো তাদের খুব কম থাকে। এরপর যদি আমরা দেখি ল্যান্ড লকড কান্ট্রি, এরকম 44টি দেশ বা রাষ্ট্র রয়েছে পৃথিবীতে, যেসব রাষ্ট্র ল্যান্ড লকড, তার মানে এইসব রাষ্ট্রের সাথে সমুদ্রের বা সাগরের বা বৃহৎ যে জলরাশি তার কোনো সংযোগ নেই, যে কারণে এগুলোকে আমরা ল্যান্ড লকড কান্ট্রি বা মহাদেশীয় রাষ্ট্র বলি, বা অবস্থানের কারণে যেগুলো মহাদেশীয় রয়েছে, এই রাষ্ট্রগুলোকে আমরা মহাদেশীয় অবস্থানের রাষ্ট্র বলি। এ ধরনের রাষ্ট্র পৃথিবীতে 44টি রয়েছে, এবং এই রাষ্ট্রগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় যে অসুবিধা, এই রাষ্ট্রগুলো যদি সমুদ্রে যেতে চায় বা সমুদ্র দিয়ে অন্য কোনো রাষ্ট্রের সাথে তাদের বাণিজ্যিক যে কাজ রয়েছে বা বাণিজ্যিক যে লেনদেন রয়েছে, সেটি যদি করতে চায়, তাহলে কিন্তু অন্য রাষ্ট্রের অনুমোদন ছাড়া তাদের এটি করা সম্ভব হয় না। কারণ তাদের সাথে যেহেতু বৃহৎ জলরাশির কোনো সরাসরি সম্পৃক্ততা নেই বা সংযোগ নেই, সে কারণে কিন্তু তারা এদিক থেকে অনেকটাই পেছনে থাকে উপকূলীয় রাষ্ট্রগুলোর থেকে। তো এখানে কিন্তু উপকূলীয় রাষ্ট্রগুলো এক্ষেত্রে অনেক সুবিধা পায়, এবং মহাদেশের রাষ্ট্রগুলো একইভাবে উল্টোভাবে অসুবিধায় থাকে। এরপর যদি আমরা আপেক্ষিক অবস্থান যদি বলি, একটির সাথে আরেকটির অবস্থান সেটি নিয়ে যদি কথা বলি, তাহলে দেখব একটি রাষ্ট্রের আশেপাশে কি রয়েছে, কোন কোন রাষ্ট্র রয়েছে, সেটি হলো রাষ্ট্রের আপেক্ষিক অবস্থান। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্রাজিলের অবস্থান রয়েছে। ব্রাজিলের সাথে আপেক্ষিক অবস্থান যদি আমরা বর্ণনা করতে চাই, তাহলে দেখব এই ব্রাজিলের সাথে 10টি রাষ্ট্রের সংযোগ রয়েছে বা স্থল সীমা রয়েছে। সুতরাং এই রাষ্ট্র কিন্তু 10টি রাষ্ট্রের সাথে সমানভাবে ভালো সম্পর্ক রাখতে হয়, কারণ এই রাষ্ট্রের সাথে 10টি রাষ্ট্রের স্থল সীমা রয়েছে। আবার একইভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে দেখব দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া মাত্র একটি রাষ্ট্রের সাথে এটির স্থল সীমা রয়েছে। সুতরাং নর্মালি আমরা এটা ভাবতে পারি বা তোমরা ভাবতে পারো যে একটি রাষ্ট্রের যত বেশি প্রতিবেশী থাকবে, সেই রাষ্ট্রটি কিন্তু তত বেশি সমস্যায় থাকবে। এবং এখানে কিন্তু একটি বিষয় স্পষ্ট, যে এটি সবচেয়ে বড় বিষয় সেটি হলো রাষ্ট্রের যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে বা অবস্থানের ক্ষেত্রে বেশি রাষ্ট্র হলে যে সে রাষ্ট্রটি সমস্যায় থাকবে এমনটি কিন্তু নয়। কারণ সেই রাষ্ট্রের যে প্রতিবেশী রয়েছে, সেই প্রতিবেশীগুলো কেমন বা প্রতিবেশী এই রাষ্ট্রের সাথে কেমন সম্পর্ক বজায় রেখেছে, বা এই রাষ্ট্র তার ক্ষমতা বলে এবং কূটনৈতিক যে তৎপরতা রয়েছে তার মাধ্যমে যে তার প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তার সাথে কতটা ভালো সম্পর্ক রাখতে পেরেছে, সেটির উপরও কিন্তু নির্ভর করে এই রাষ্ট্রের আপেক্ষিক অবস্থান। এবং এই আপেক্ষিক অবস্থানের তার যে ফলাফল রয়েছে বা আপেক্ষিক অবস্থানের কারণে সেটি আসলে ভালো অবস্থানে রয়েছে নাকি খারাপ অবস্থানে রয়েছে রাজনৈতিকভাবে, সেটি কিন্তু বলা অবশ্যই আমরা বলতে পারি অবশ্যই তার যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তার সাথে সেই রাষ্ট্রের যে সম্পর্ক তার ভিত্তিতে। এখানে যেমন যে 10টি রাষ্ট্রের সাথে সম্পর্ক রেখে ব্রাজিল কিন্তু বড় ধরনের কোনো সমস্যায় ব্রাজিলকে পড়তে হয়নি। আবার একইভাবে এখানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, যদিও দক্ষিণ কোরিয়ার সাথে একটি রাষ্ট্রেরই মাত্র যে স্থল সীমা রয়েছে, তারপরেও দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া, এই দক্ষিণ কোরিয়াকে কিন্তু সবসময় একটা টেনশনে থাকতে হয়, যে বর্ডার টেনশন আমরা যেটি বলি, এই নর্থ কোরিয়ার সাথে বা উত্তর কোরিয়ার সাথে তার সম্পর্ক কিন্তু সেভাবে ভালো না। এবং একই সাথে আমরা এটাও বলতে পারি এই দুটি রাষ্ট্র কিন্তু মাঝে মাঝে আমরা দেখি সেটি হলো দুটি রাষ্ট্রই প্রায় যুদ্ধরত অবস্থায় উপনীত হয়, এরকম আমরা দেখতে পাই। তার মানে রাষ্ট্রের আপেক্ষিক অবস্থানই যে শুধু রাষ্ট্রকে ক্ষতির মধ্যে ফেলবে, কম রাষ্ট্র হলে যে সেটি ভালো থাকবে এবং বেশি রাষ্ট্রের সাথে তার
যদি স্থল সীমা থাকে সেই রাষ্ট্রটি খারাপ থাকবে এমনটি নয়, কিন্তু এটি কিন্তু আমরা এই দুটি উদাহরণের মাধ্যমে আমরা স্পষ্ট করেছি। এখন আমরা দেখব যে রাষ্ট্রের যে কৌশলগত অবস্থান থাকে, একটি রাষ্ট্র কৌশলগতভাবে কেমন কোন অবস্থানে রয়েছে বা কেমন ভালো অবস্থানে রয়েছে, এটি কিন্তু মূলত আমরা মিলিটারি যে স্ট্র্যাটেজিক লোকেশন সেটিকে আমরা বলি। বর্তমান বিশ্বে যদিও এটির ধারণা একটু হলেও পরিবর্তিত হয়েছে, আমরা সেগুলো নিয়েই কথা বলবো। একটি রাষ্ট্র কোন একটি বিশেষ কারণে যদি খুব বেশি গুরুত্ব পায়, সেটিকে কিন্তু আমরা সেই রাষ্ট্রের কৌশলগত অবস্থান বলি। যেমন এখানে মিশরের যে অবস্থান রয়েছে সেটি কিন্তু মিশর কিন্তু খুব বেশি যে খুব ভালো অবস্থান সেটি কিন্তু আমরা বলতে পারি না, কারণ মিশরে কিন্তু তোমরা জানো যে এই রাষ্ট্রে কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে, রাষ্ট্রের অভ্যন্তরে সমস্যা রয়েছে, এরপর রাষ্ট্রের মধ্যে যে সীমানা রয়েছে এবং সীমানাগতও কিছু সমস্যা রয়েছে তোমরা জানো। একই সাথে রাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক সমস্যাও কিন্তু বিদ্যমান। এরপরেও এই রাষ্ট্রটি কিন্তু পৃথিবীর বুকে, পৃথিবীর অনেক দেশের কাছে, বিশেষ করে ক্ষমতাশীল যে দেশগুলো রয়েছে, অর্থনৈতিকভাবে উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলোর কাছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এর একটি কৌশলগত অবস্থানের কারণে, আর সেটি হলো সুয়েজ খাল। তোমরা জানো সুয়েজ খাল কিন্তু মেডিটেরিয়ান সি এবং রেড সি যেটি রয়েছে সেটিকে কিন্তু সংযোগ যে বিষয় রয়েছে সংযুক্ত করেছে যেটি, সেটি হলো এই সুয়েজ খাল। এই সুয়েজ খালের কারণে এই রাষ্ট্র কিন্তু অনেক বেশি গুরুত্ব পেয়েছে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের কাছে। এই কারণে এটিকে আমরা কৌশলগত অবস্থান বলছি রাষ্ট্রের। এবং একই সাথে আরো একটি কৌশলগত অবস্থান যদি আমরা উদাহরণ দিই তাহলে দেখব স্পেন এবং মরক্কো, এই দুটি রাষ্ট্র কিন্তু খুব বেশি গুরুত্ব পায় এই ভূমধ্য সাগরে ঢুকবার জন্য যে চ্যানেল রয়েছে, যেটিকে আমরা প্রণালী বলি, সেটি হলো জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালী কিন্তু উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। আর এই দুটি কিন্তু পৃথক করেছে, এটি কিন্তু পৃথক করেছে স্পেন এবং মরক্কোকে। এই কারণে কিন্তু স্পেন এবং মরক্কো বিশেষ গুরুত্ব পায় এই জিব্রাল্টার প্রণালীর জন্য। সুতরাং একটি রাষ্ট্র কতটা গুরুত্ব পাবে সেটি কিন্তু তার যে স্ট্র্যাটেজিক লোকেশন রয়েছে সেটির উপরে কিন্তু নির্ভর করে। একইভাবে যদি আমরা উদাহরণ হিসেবে বলি যে এখানে সুয়েজ খালের কথা বললাম, আমরা একইভাবে কিন্তু পানামা খালের কথাও বলতে পারি। এরপর যদি আমরা দেখি রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্যের মধ্যে আর দ্বিতীয় যেটি সেটি হলো আয়তন। আয়তন নিয়ে আমরা কথা বলবো যে আয়তন কিন্তু আমরা পৃথিবীর রাষ্ট্রগুলোকে আয়তনের ভিত্তিতে ভাগ করতে পারি। এখানে 3টি ভাগ করা হয়েছে, তোমরা অনেক জায়গায় দেখবে এটি পাঁচটি ভাগও অনেকে করে থাকেন। ক্ষুদ্র রাষ্ট্র বলছি আমরা ৯৭,০০০ বর্গ কিলোমিটারের কম যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোর সংখ্যা ৭৫টি। এরপর মাঝারি যে রাষ্ট্র রয়েছে সেটি কিন্তু ১০৪টি। আবার বৃহৎ যে রাষ্ট্র সেটি কিন্তু মাত্র 14টি। যদিও এটিকে আমরা যদি অতি বৃহৎ আরো ভাগ করি, অতি বৃহৎ যদি আমরা আলাদা করি তাহলে দেখবো 4-5টি দেশ রয়েছে অতি বৃহৎ, যেগুলোর মধ্যে তোমরা জানো রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, এইসব রাষ্ট্রগুলো কিন্তু জায়ান্ট স্টেট আমরা বলি। আবার ক্ষুদ্র রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে ভ্যাটিকান, তারপর মোনাকো, এইসব রাষ্ট্র কিন্তু ক্ষুদ্র রাষ্ট্রগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে। রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্যের যে পরবর্তী অংশ যেটি থাকলো আকৃতি বিষয়ক যে বৈশিষ্ট্য, সেটি আমরা আগামী ক্লাসে দেখব। যেহেতু তোমরা জানো সময় একটি বড় বিষয়, সেই কারণে আমরা সেটি আগামী ক্লাসে সংযুক্ত করব। সেটি আমরা এখন দেখব আগামী ক্লাসে আমরা কি নিয়ে কথা বলবো। আগামী ক্লাসে আমরা রাষ্ট্রের আকৃতি, যেটি আজকের ক্লাসেরই কন্টিনিউশন, এরপর রাষ্ট্রের সীমানা ও সীমান্ত ধারণা, সীমানা ও সীমান্তের পার্থক্য নিয়ে কথা বলবো, আন্তর্জাতিক সীমানার কার্যাবলী নিয়ে কথা বলবো, আন্তর্জাতিক সীমানার প্রকারভেদ নিয়ে কথা বলবো, সীমানা সমস্যা নিয়ে কথা বলবো,
একই সাথে সীমানা ও সীমান্তের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আজকের ক্লাসটির জন্য তোমরা এই বইগুলো দেখতে পারো। এই বইগুলো থেকে তোমরা আজকের ক্লাসের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো সম্পর্কে আরো ভালোভাবে তোমরা জানতে পারবে। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ক্লাসে থাকবার জন্য।